গল্পকথন বাই কাল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন দিব্যেন্দু পালিতের গল্প শুক্রে শনি। নিজের ছকের বাইরে কোনোদিন এক পা হাঁটেনি দিবাকর। ছকটা সে চেনে। ঝড় জল সাময়িক অশান্তি যাই আসুক, সেখানে যাওয়া, ক্রমাগত এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো নির্দেশ নেই। কোনোদিন হাঁটেনি বললে অবশ্য ভুল হবে। 32 বছর বয়সী যে ছকটা তার কাছে আগাগোড়া বাঁধানো মনে হয়, 16 বছর বয়সেও সেটার অস্তিত্ব নিশ্চয়ই ছিল, কিন্তু তার কাছে নয়। ঠিক সেই বয়সেই এমন একটা ঘটনা ঘটল যে ছকটা সোজাসুজি উঠে এলো তার চোখের সামনে। স্কুলের শেষ পরীক্ষায় অনায়াসে ফেল করে বসল দিবাকর। ইংরেজিতে ফেল, ভূগোলে ফেল, এমনকি অঙ্কেও, যেটায় মাথা পাকা বলে কোনোদিন মাথা ঘামাতো না সে। একেবারে ডুবিয়ে দিল তাকে। দিবাকরের জীবনে এটাই প্রথম শক, তাদের পরিবারের পক্ষে প্রথম শোক। দুটো মিলে এমনই মুহ্যমান করে দিল তাকে যে ঘরের দরজা বন্ধ করে একা চুপচাপ মেঝের দিকে তাকিয়ে বসে থাকতে লাগলো দিবাকর। রেজাল্ট বেরোনোর দিন পাঁচেকের মধ্যেই তার ফর্সা নাদুস নুদুস চেহারাটি বদলে গেল বেমালুম। কালি পড়ল চোখের কোলে, দৃষ্টিতে ফুটে উঠল যারপরনায় অসহায়তা। দিবাকরের বাবা প্রভাকর ব্যবসাদার হলেও শান্ত স্বভাবের নিরীহ মানুষ। সারা জীবনের পরিশ্রমে কেটারিং এর কারবারে যশ ও পসার দুই জমিয়েছে ভালো। স্ত্রীর নামে নাম, অনুরাধা কেটারিং বলতেই এক নামে চেনে লোকে। নিজের বাড়ি, নিজের গাড়ি, ব্যাংকে টাকা কড়িও কিছু কম নেই। প্রথম সন্তান মেয়েটির অল্প বয়সে ভালো ঘরে বিয়ে দেওয়ার পর একমাত্র পুত্রটিকে দাঁড় করানোই ছিল তার ধ্যান জ্ঞান। ফেল করে বাপকেও কুজো করে দিল দিবাকর। হতাশা ছাড়াও ছেলের হাবভাব দেখে অদ্ভুত একটা ভয়ও ঢুকে গেল প্রভাকরের মনে। সুইসাইড করবে না তো? এরই কয়েকদিন পরে একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে এক অদ্ভুত ব্যক্তির আবির্ভাব ঘটল। প্রভাকরই নিয়ে এলো। ছোটখাটো অমায়িক চেহারার ভদ্রলোক, মাথা জুড়ে টাক, সারাক্ষণ হাসি লেগে আছে মুখে। নাম অরবিন্দবাবু। বোঝা গেল প্রভাকরের সঙ্গে পুরনো খাতিরের সম্পর্ক। ভদ্রলোককে যথাবিহিত আদর যত্ন আপ্যায়ন করে বসিয়ে বিনীত গলায় প্রভাকর বলল, ওর ছকটা তাহলে দেখাই। ছক তো দেখবই, তার আগে ছেলেকে দেখি, বললেন অরবিন্দবাবু। মেয়ের বিয়েতে এলাহি খাইয়েছিলেন, মনে আছে? ছেলে কোথায়? শুনছ? আড়ালে থাকা স্ত্রীকে শুনিয়ে প্রভাকর বলল, খোকাকে ডেকে দাও তো। দিবাকর এলো, মুখ চোখ উদাসীন। কিছু দূর এসে দাঁড়িয়ে পড়ল মুখ নিচু করে। বাহ, চেহারা দেখে তো মনে হচ্ছে শুক্রের জাতক। এক পলক দেখে অরবিন্দবাবু বললেন, নাম কি? দিবাকর। রবির প্রভাবও বর্তমান। হাত ধরে ছেলেকে কাছে টেনে প্রভাকর বলল, কাকাবাবুকে প্রণাম করো, নামি লোক, ভাগ্য বলে দেন। বসো ভাই, বসো। ভ্যাবা চেকা খাওয়া ছেলেটির হাতের ছোঁয়া থেকে নিজের পা দুটো আলাদা করে ডিভানের উপর বাবু হয়ে বসতে বসতে প্রভাকরের দিকে হাত বাড়ালেন অরবিন্দবাবু। দিন দেখি ছকটা এবার। দৃশ্যটা পরিষ্কার মনে আছে দিবাকরের। হলদে রঙের তুরট কাগজের উপর লাল কালিতে ঘর কাটা বস্তুটির উপর ঝুঁকে পড়েছেন অরবিন্দ কাকা। হঠাৎ জিজ্ঞেস করলেন, বছর চারেক আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল? আঘাত টাঘাত? দিবাকর তখন হা করে গিলছে কথাগুলো। স্মরণ করার চেষ্টায় প্রভাকর মাথা নাড়ার সঙ্গে সঙ্গে প্রায় চেঁচিয়ে বলেছিল, বল খেলতে গিয়ে হাত ভেঙেছিল, দিদির বিয়ের আগে। ভেঙেছিল তো, ভাঙতেই হবে। হাসিটা পুরোপুরি ছড়িয়ে গেল অরবিন্দ কাকার মুখে। রেকাবি থেকে এক খিলি পান তুলে গালে পুড়তে পুড়তে প্রভাকরের দিকে তাকিয়ে বললেন, কন্যা লগ্ন, শনির প্রবেশ, ঠিকই আছে, শেষ ধাক্কাটা দিয়ে গেলেন। কি বলছেন? সব ঠিকই আছে, সময় খারাপ ছিল। শোনো ভাই, সুসময় এসে যাচ্ছে, শুক্রের দশা পড়ছে, চলবে টানা 20 বছর। মন দিয়ে পড়ো, সামনের বছর পাশ করবেই, কলেজেও যাবে। তারপর বাবার ব্যবসা, শুক্রের দশা, শুক্রের জাতক, শুধু ভোগ। তবে বিবাহ কিঞ্চিত দেরিতে, শুক্রের দশার অন্তিমে। বউয়ের রং চাপা কিন্তু সুন্দর মুখশ্রী। ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় টানবে।
নিজের ছকটাকে সেদিন থেকেই পুজো করে দিবাকর। পরের বছর ঠিক ঠিক পাশ করে কলেজ ঢোকার পর বিশ্বাসটা আরো বেড়ে যায়। ঠিকানা খুঁজে গলদা চিংড়ির মালাইকারি আর রাজভোগ নিয়ে অরবিন্দ কাকাকে প্রণাম করে আসে একদিন। এরই বছর দুয়েক পর আরো একটি ঘটনায় বিশ্বাসটা পাকা হয় আরো। দিবাকর তখন কলেজে, কোথাও কিছু নেই, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেল প্রভাকর। জ্ঞান ফিরল হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার বললেন 72 আওয়ার্স না গেলে কিছু বলা যাবে না। ততদিনে দিব্যি গাড়ি ড্রাইভ করতে শিখে গেছে দিবাকর। সঙ্গে সঙ্গে ছুটেছিল অরবিন্দবাবুর কাছে। সব শুনে ও চিন্তা করে অরবিন্দবাবু বললেন, মৃত্যুযোগ নেই, তবে ভোগাবে। মঙ্গল শনি উভয় বক্রী। চিন্তা কি, ব্যবসাটা তুমি দেখো। দিবাকর জানে ছক যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে। পরের দিন থেকেই ব্যবসা দেখতে শুরু করলো সে। কাজের চাপে টান পড়তে লাগলো সময়ে। কিছুদিন অনিয়মিত হলো কলেজে, তারপর আস্তে আস্তে কলেজ যাওয়াটা বন্ধ করলো। মনটা অল্প খুঁতখুত করলেও খারাপ লাগলো না খুব। ক্রমশ টের পেতে লাগলো বইয়ের চেয়ে টাকায় সুগন্ধ বেশি। আর আশ্চর্য, প্রভাকরের আমলে যা কখনো হয়নি, দিবাকর দেখাশোনা শুরু করতে না করতেই রমরম করে বাড়তে লাগলো অনুরাধা ক্যাটারিং। একটা অর্ডার সামলাতে না সামলাতে এসে পড়ে আরেকটার ধাক্কা। বালিগঞ্জ সামলে ছুটতে হয় সাহেব পাড়ায়। লক্ষ্মী আসেন পার্সোনাল সুপারভিশনে। যশ বাড়ে, টাকাও। ঢাকুরিয়ার 3 তলা ভিতের বাড়ির 1 তলা শেষ করতে ক্লান্ত হয়ে পড়েছিল প্রভাকর। 4 বছরের মধ্যেই চটপট আরো 2টি ফ্লোর তুলে ফেলে দিবাকর। রাশিচক্রে বিভিন্ন গ্রহের ছবি দিয়ে তৈরি অনুরাধা ক্যাটারার্সের চমৎকার ক্যালেন্ডার ঝুলতে থাকে কাস্টমারদের ঘরের দেয়ালে কিংবা অফিসে। ব্যবসাটা ভালোই বোঝে দিবাকর। অর্ডার এমনিতেই আসে, তবু বড় অর্ডারের গন্ধ পেলেই হলো। যে কোনো রাস্তা ধরে শুরু হয়ে গেল ছোটাছুটি। কনের বাড়ির ক্যাটারিং পেলে নিউ মার্কেটের বাহারি ফুলের বুকে পাঠায় বরের বাড়ি। লেগে থাকে, জানে তো, সুযোগ সদ্ব্যবহারের জন্যই। এইভাবে সুখের ঢল নামে চারদিকে। ছকে যে সারাক্ষণ চোখ বোলায় তা নয়, তবে একটা হিসেব রাখে মনে মনে। শুক্রের দশা চলবে 20 বছর, এরই মধ্যে পার হয়ে গেল তার 14টি। বাকি থাকে 6 বছর। কম কি? নারী সঙ্গের জন্য মাঝে মাঝে মন ও শরীরটা কুইকুই করলেও কষ্টটা চাপা দেয়। ভাবে, দশা থাকতে থাকতেই বিয়েটা হুট করে লেগে যাবে একদিন। যে আসবে রং চাপা হলেও তার মুখশ্রী সুন্দর। ভাবনাটা এলিমিনেশনের প্রসেস শিখিয়ে দেয় দিবাকরকে। যাতায়াতের রাস্তায় ফর্সা মেয়ে দেখলে তাকাবার প্রয়োজন বোধ করে না কোনোভাবে। ভাবে, লাভ কি? একটা ঘটনা ঘটে যায় একদিন। নিউ আলিপুরে স্টিল ফেব্রিকো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সেহান বিশের মেয়ের বিয়ের কেটারিং এ তদারক করে বাড়ি ফিরছিল দিবাকর। রাত প্রায় 10:30। গাড়িতে স্টার্ট দিচ্ছে, সেহান বিশের বড় ছেলে সুশান্ত ছুটে এলো হঠাৎ। কোন দিকে যাবে দিবাকর? বাড়ি ফিরবো স্যার, ঢাকুরিয়া। ও, তাহলে তো ভালোই হলো। পাতলা হতে শুরু করেছে নিমন্ত্রিতদের ভিড়। হই হট্টগোল কমে যাওয়ার পর সানায়ের সুরেল আওয়াজ মিছে লাগছে কানে। গেটের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকটি যুবতীর দিকে তাকিয়ে সুশান্ত হাঁকল, এই যে কমলিকা, তুমি গোল পার্কে যাবে তো? উঠে পড়ো এই গাড়িতে। ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে দিবাকর। অন্যদের থেকে আলাদা হয়ে মেয়েটি এগিয়ে আসার সময় লক্ষ্য করল মেয়েটির রং ময়লা, টান টান স্বাস্থ্য, টিকালো নাক, আর বড় বড় চোখে ফুটে উঠেছে কেমন একটা অহংকারের ভাব। সঙ্গে সঙ্গে ছ্যাঁকা লেগে গেল বুকে। কেমন মিলে যাচ্ছে যেন। গাড়ির কাছে এসে পড়েছে মেয়েটি। দিবাকর ভেবেছিল পেছনের সিটে বসবে, কিন্তু সত্যি কি ছক টানছে তাকে? সে কিছু করার আগেই সামনের দরজাটা খুলে সুশান্ত বলল, উঠে পড়ো দিবাকর, এ কমলিকা, তনুর ক্লাস ফ্রেন্ড। রাত হয়েছে, ওকে একটু নামিয়ে দিও বাড়ির সামনে। ম্যানি থ্যাঙ্কস। কি সুখ। গাড়ি ছেড়ে দিল কথাগুলো ভাবতে ভাবতে। বেনারসি প্রসাধন সবকিছু মিলিয়ে বিয়ে বাড়ির গন্ধ কমলিকার শরীরে। গন্ধটা নাকে সইয়ে নিতে যতক্ষণ সময় লাগে, তার আগেই ফাঁকা রাস্তায় পৌঁছে গেল ওরা। পেছন থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। স্মার্ট হবার চেষ্টায় দিবাকর বলল, গোল পার্কের কোন জায়গায় যাবেন? রামকৃষ্ণ মিশনের কাছে। ঠিক জায়গাটা বলে দেবেন, নামিয়ে দেব। কাঁধ তুলে ঠোঁটের উপরটা ঘষে নিল দিবাকর। কপালে ও ঠোঁটের উপর হালকা ঘাম জমতে শুরু করেছে ঠিকই,
কিন্তু তার মানে এই নয় যে সে নার্ভাস হয়ে পড়েছে। ফাঁকা রাস্তা হলেও এমন স্পিডে গাড়ি চালাতে লাগলো যাতে মনে হবে যাবার কোনো তাড়া নেই। আপনার অসুবিধা করলাম না তো? নিজে থেকে যখন কথা বলছে তখন নিশ্চয় স্মার্ট বলা যেতে পারে মেয়েটিকে। মাপা হেসে দিবাকর বলল, নট এট অল, আমি ঢাকুরিয়া যাব, গোলপার্ক দিয়ে যেতে হতো। আপনি কি তনুদের আত্মীয়? না, তবে অনেক দিনের আলাপ। আমার নাম দিবাকর গুহ। আপনার বন্ধুর বিয়েতে কেটারিং এর ভার আমাদের ছিল। অনুরাধা ক্যাটারার্স? দিবাকর হাসল, কনফিডেন্ট হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে নিজেকে রীতিমতো হ্যান্ডসাম মনে হয় তার। মনে হয় ছকের নির্দেশ না থাকলে সিনেমাতেও নামতে পারত। ও মা, উচ্ছ্বাসের গলায় কমলিকা বলে, কি ভালো খাবার আপনাদের, মালাইকারিটা সত্যি ডেলিশাস। সম্ভবত খেতে ভালোবাসে কমলিকা। দিবাকর ভাবল, যদি এই মেয়েটি তার ভবিতব্য হয় তাহলে এই একটি ব্যাপারে সরবরাহে কোনো ত্রুটি থাকবে না তার। রকম সকম দেখে মনে হচ্ছে ছকের টানে এগুচ্ছে তারা। আসবার সময় গাড়ির সাসপেনশনে একটা আওয়াজ হচ্ছিল, সেই শব্দটা এখন আর নেই। অসুবিধা হলো, যতই আস্তে গাড়ি চালাক, গোলপার্ক আর দার্জিলিং এর দূরত্ব এক নয়। পৌঁছে গেল। গাড়ি থেকে নামতে নামতে কমলিকা বলল, থ্যাংক ইউ, গুড নাইট। চমৎকার গলায় বলল দিবাকর। বাড়িটা ঠিক ঠিক চিনে নিয়ে ফেরার সময় দেখল দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে কমলিকা। এক্ষেত্রে ভাবল, আবার দেখা হবে কথাটা বলা বাড়াবাড়ি হতো। সেদিন রাতে 7-5 ভাবতে ভাবতে ঘুম এলো না দিবাকরের। এতদিনের পরেও বিয়েবাড়ির গন্ধে যে নতুনত্ব আছে সেটা যেন আজ টের পাচ্ছে। মাথাটা জুড়ে একটি দৃশ্য, নিজেই নায়ক, গাড়ি চলছে, পাশে কমলিকা হাত নাড়ছে দরজায় দাঁড়িয়ে, ইত্যাদি। অবশেষে যখন ঘুম এলো তখন শুক্লপক্ষের চাঁদ নেমেছে তার দোতলা ঘরের জানালায়। নিচের তলায় প্রভাকরের ঘরের দেয়াল ঘড়িতে 3টে বেজে গেল। ঘুম ভেঙে উঠতে উঠতে প্রায় 9:30। অন্যদিন বেলা 8টা বাজতে না বাজতেই কাজে বেরিয়ে পড়ে সে। 8:30টার মধ্যেই পৌঁছে যায় ল্যান্সটাউন রোডে নিজের অফিসে। কতদিন পর আজ অভ্যস্ত রুটিনে ছেদ পড়ল, তবু খারাপ লাগলো না। 1-8 দিনের অনিয়ম কিছু খারাপ নয়। এইভাবে যুক্তি সাজাতে গিয়ে সে আবার ঢুকে পড়ল গত রাতের দৃশ্যের মধ্যে। বড্ড বড় আর খটোমটো এই কমলিকা নামটা। ছোট করলেই কমলি হয়ে দাঁড়ায়। না না, সেটা বিচ্ছিরি শোনায় কানে। তার চেয়ে ছক যখন এই নামটি ছুড়ে দিয়েছে তার দিকে, মেনে নেওয়া ছাড়া উপায় কি? একই ভাবনার জেট টেনে 10:30 নাগাদ ঢাকুরিয়া থেকে গাড়ি ছুটে আসছিল দিবাকর। প্রয়োজনের চেয়ে দ্রুত স্পিডে, যতটা দেরি মেকআপ করা যায়। কিন্তু গোল পার্কের কাছাকাছি আসতেই মন্থর হয়ে পড়ল। বাস স্টপে কে? কমলিকা না? পোশাক বদলালেও মুখ কি আর বদলায়? হ্যাঁ, কমলিকাই। একটা বাস আড়াল করে দিয়েছিল। আড়ালটা সরে যেতেই গাড়িটা আস্তে আস্তে বাস স্টপের সামনে এসে দাঁড় করালো দিবাকর। মুখ বাড়িয়ে বলল, কোন দিকে যাবেন? আরে আপনি? কমলিকা এগিয়ে এলো। আমি ইউনিভার্সিটি যাব। তার মানে কলেজ স্ট্রিট? হ্যাঁ হ্যাঁ, আপনি? এক মুহূর্ত ভেবে নিয়ে দিবাকর বলল, শ্যামবাজার। আসুন, উঠে পড়ুন। এ নিশ্চয় ছকের খেলা, তা না হলে কমলিকা তার সঙ্গী হবার জন্য এত ব্যস্ত হয়ে পড়বে কেন? দিবাকর ভাবল, দেরি যখন হয়েইছে আরো একটু হোক। আপনার জন্য তবে একটা দিন বাসের উপদ্রব থেকে বাঁচা গেল। কমলিকা শুরু করল, যা ভিড় আর ঠেলাঠেলি। আপনি রোজ এই সময় যান? প্রায় এই সময়। অল্প মুষড়ে পড়ল দিবাকর। তার সময়ের সঙ্গে কমলিকার সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টা। এতটা সময় মেকআপ করবে কি করে? অবশ্য এখনই সমস্যার সমাধান করে দরকার নেই। তীক্ষ্ণ হর্ন দিয়ে একটা মিনিবাস তাড়া করে আসছে পেছনে। সেটাকে পাশ দিয়ে দিবাকর বলল, কি সাবজেক্ট আপনার? ইংলিশ লিটারেচার। গুড। কথাটা স্মার্টলি বললেও ভেতরে একটু গুটিয়ে গেল দিবাকর। এরপর কমলিকা যদি শেক্সপিয়ার না হ্যামলেট কিসব বলে ওসব নিয়ে আলোচনা শুরু করে দেয়, কি জবাব দেবে সে? বাবার অসুখ, ব্যবসা, এসব অজুহাত দেখিয়ে একটি লেখাপড়া জানা মেয়ের কাছে পার পাওয়া যাবে না। তবে অস্বস্তি নেই অনেকটা রাস্তা পেরিয়ে গেল সে। কলকাতার রাস্তায় গাড়ি চালাতে কতটা কনসেন্ট্রেশন দরকার হয় কমলিকা বুঝেনি। কমলিকা কিন্তু লেখাপড়ার লাইনেই গেল না। আপনাকে খুব খাটাখাটি করতে হয় না?
তা হয় অলমোস্ট 14 আওয়ার্স ডেইলি। ইস, সহানুভূতিটা নকল নয়, তবে কিনা পুরোপুরি জমে ওঠার আগেই কলেজ স্ট্রিট এসে গেল। আজ আর থ্যাংক ইউ বলল না কমলিকা। গাড়ি থেকে নেমে দাঁড়ালো, একটু সোজাসুজি তাকালো দিবাকরের মুখের দিকে। চলি, আবার দেখা হবে। পরের দিন সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ আবার গোলপার্কে ফিরে এলো দিবাকর। প্রায় মিনিট 15 ধরে বেশ কয়েকবার গোলপার্কটা চক্কর দেওয়ার পর দেখল কমলিকা আসছে। আশেপাশে যারা ছিল তারা দেখল একটি যুবক গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়াতেই একটি যুবতী ঝটপট উঠে পড়ল তাতে, এবং ইত্যাদি। ব্যাপারটা জমে গেল। মাসখানেকের মধ্যেই পরস্পরের গভীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করল কমলিকার দিবাকর। এরই মধ্যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে তারা। কলেজ স্ট্রিটের রাস্তাটা দিন দুয়েক বেঁকে গেছে ডায়মন্ড হারবারের দিকে। চুমু খাবার একান্ত ইচ্ছে ম্যানেজ করতে হয়েছে হাফ চুমু দিয়ে, তবে ছোঁয়াছুঁই কম হয়নি। কমলিকা এখন কুমু। ছকের ব্যাপার দিবাকর জানে, ছক যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে তাকে। বেশ চলছিল, হঠাৎ একদিন দুপুরে তার অফিসে ফোন করল কমলিকা। শোনো, এক্ষুনি দেখা করতে পারবে একবার? কি হলো? দেখা হলে বলবো, আমি মেট্রোর সামনে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো। মাঘ মাস, বিয়ের মরশুম, রাশি রাশি অর্ডার আসছে, ম্যানেজ করা যাচ্ছে না ঠিকঠাক। ব্যবসা ছেড়ে যখন তখন বেরিয়ে যাওয়ার সময় নেই। খুঁতখুত করে মনটা। তবু উঠতেই হলো দিবাকরকে। কমলিকার মুখ বেজার, বোঝা যাচ্ছে না কিছুই। ওকে গাড়িতে তুলে সোজা পার্ক স্ট্রিটে তাদের চেনা রেস্তোরাঁটির নিরিবিলিতে নিয়ে এলো দিবাকর। কি খাবে, চিংড়ি কাটলেট? তুমি খাও, আমার মুড নেই। কি হয়েছে? কমলিকা জবাব দিল না, গালে হাত, মুখ নামানো। আজ সে ইউনিভার্সিটি যায়নি, এমনকি মিনিমাম সাজগোজটুকুও করেনি। অগত্যা দুটো কফির অর্ডার দিল দিবাকর। কি হয়েছে বলবে তো? কমলিকা হঠাৎ বলল, তুমি কবে বিয়ে করতে পারবে আমাকে? বিয়ে? এখনই? এমএ পরীক্ষাটা দাও। চুলো যাক পরীক্ষা, তুমি পারবে কিনা বলো। কি আশ্চর্য, হঠাৎ কি হলো বলবে তো? কমলিকা ঠোঁট কামড়ে ধরল। কফি কাপটা তুলতে যাচ্ছিল, খানিকটা কফি ছলকে পড়ায় কাপটা নামিয়ে রাখল আবার। বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ, অনেকদিন ধরেই কথা চলছিল, তোমাকে বলিনি। হঠাৎ দিবাকরের হাত চেপে ধরল কমলিকা। বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি। কিছুক্ষণ চুপ করে থেকে বুঝবার চেষ্টা করলো ব্যাপারটা দিবাকর। তারপর জিজ্ঞেস করল, তোমার সঙ্গে আমার এই ইয়েটা বাড়িতে জানে? কমলিকা মাথা নাড়ল। জানলে খেয়ে ফেলবে। পাত্রটি কে? ট্রায়াঙ্গুলার পার্কের কাছে বাড়ি, 51/3-5, বাপ ব্যারিস্টার মিটার। কমলিকা দম নিল, তারপর বলল, লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পাশ করা, ওখানেই পড়ায়। 4-5 মাস আগে দেখে গিয়েছিল, তখন কিছু বলেনি। কাল ওর বাবা এসেছিল, ছেলে নাকি 1 মাসের ছুটি নিয়ে আসছে, ফাল্গুনেই বিয়ে দিতে চায়। উফ, অ্যাবসার্ড, আমি যে কি করব। কান্নার বেগ চাপা দিতে চোখে আঁচল চাপা দিল কমলিকা। ঘটনাটা শুনেই চুপসে গিয়েছিল দিবাকর। কমলিকা কাঁদতে দেখে জোর পেয়ে গেল মনে। শুক্রের জাতক, শুক্রের দশা। হঠাৎ তার মনে হলো তার ছকে কোনো ভুল নেই। লন্ডনই হোক বা নিউ ইয়র্ক, উড়ে এসে তার হবু বউকে বিয়ে করবে বললেই তো হয় না। সত্যি অ্যাবসার্ড। এটা ছকের ব্যাপার। কিন্তু আবার ভাবল, কমলিকার ছক কি বলে একটু দেখে নিলেই তো হয়। শোনো, আপসেট হবার কিছু নেই। তোমার ছক আছে? ছক? হ্যাঁ, কুষ্ঠি। দিবাকরের কথা শুনে কেমন অন্যরকম হয়ে গেল কমলিকা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আছে। আমার ছকে আছে তোমার সঙ্গে বিয়ে হবে, এখন তোমার ছকটা দেখিয়ে নিলে হয়। তুমি অ্যাস্ট্রোলজি জানো নাকি? না, অরবিন্দ কাকা জানে, তাকে দেখাবো। ব্যস্ত গলায় কমলিকা বলল, মায়ের দেরাজে আছে, আমি আজই দেখাতে চাই। অত ঘাবড়ে যাচ্ছ কেন, এনে দিও, কাল দেখালেও চলবে। আর ইউ শিওর তোমার ছকে আছে? শিওর রে বাবা, শিওর। বিশ্বাস অবিশ্বাস মেশানো একরকম চোখে দিবাকরের দিকে তাকিয়ে স্বস্তির ভাবটা ফিরিয়ে আনল কমলিকা। আঁচলে মুখ মুছে বলল, আমার খিদে পাচ্ছে।
পরদিন সকালে অফিসে না গিয়ে দুটো ছক সঙ্গে করে অরবিন্দবাবুর বাড়িতে চলে গেল দিবাকর। রিটায়ার করলেও এখনো তেমনি আছেন, অমায়িক, হাসি খুশি। সব শুনে বললেন, শুক্রের দশা কতদিন হলো জানো? প্রায় 16 বছর। মনে তো হয় হয়ে যাবে। মেয়েটির ছকটা কি এনেছ? কমলিকার ছকটি দেখানোর জন্য অনেকক্ষণ ধরেই হাঁকুপাকু করছিল দিবাকর। চাইবার সঙ্গে সঙ্গে বের করে দিল। সরু রূপোর ফ্রেমের চশমাটা চোখে লাগিয়ে ছকটার উপর ঝুঁকে পড়লেন অরবিন্দবাবু এবং প্রায় সঙ্গে সঙ্গে আঁতকে উঠলেন। করেছ কি হে? হ্যাঁ, জাতিকার লগ্নে বৃহস্পতি, বিদুষী মেয়ে, কিন্তু কশিনকালেও এর প্রেম করে বিবাহ হবে না। কি বলছেন কাকাবাবু? আমি কি বলবো হে, ছকি বলছে। এই মেয়ের যার সঙ্গে বিবাহ হবে সে জাতিকার চেয়ে বিদ্যা বুদ্ধি তো অনেক বড় হবে। ওই লন্ডনের স্কুল নাকি বললে? দিবাকর ডুবে যাচ্ছিল। বাঁচার শেষ চেষ্টা করে বলল, কিন্তু আমার ছক কোন উপায় দেখছেন না কাকাবাবু? মনে তো হয় না, তবু দেখি। কমলিকার ছকটি পাশে সরিয়ে দিবাকরের ছকটা হাতে তুলে নিল অরবিন্দ। সর্বনাশ, শুক্রে শনি বসে আছেন। জ্যৈষ্ঠ মাসের আগে বিবাহের ধারে কাছেও যেও না। এখন এখন তোমার ব্যবসার খুব ভালো সময়, ধন লাভের সম্ভাবনা প্রবল। ছক দিবাকরকে সব দিয়েছে। ছকের বাইরে কোনোদিন এক পা হাঁটেনি সে। যতই ভালোবাসুক কমলিকাকে, যন্ত্রণায় ফালাফালা হয়ে যায় বুক। যা সম্ভব নয় তা ঘটবে কি করে? ফেরার পথে দুটো ছক আলাদা করে দু পকেটে রেখে গাড়ি চালাতে চালাতে আঘাতটা সইয়ে নেবার চেষ্টা করল দিবাকর। নিজের জন্য কিছু নয়, সমস্যাটা কমলিকাকে নিয়ে। ঠিক দুটোর সময় অপেক্ষা করবে পার্ক স্ট্রিটের সেই রেস্তোরাঁর সামনে। হবে না বলা মানেই তো প্রত্যাখ্যান করা। কিন্তু উপায় নেই, ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ঝুলিয়ে রাখা যাবে না। দুটোর আগেই মন বেঁধে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল দিবাকর। সকাল থেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে এরই মধ্যে অনেকটা জায়গা দখল করে ফেলেছে সে। ছকের উপর আস্থাটা বেড়ে গেছে তার। এখন ব্যবসার পক্ষে ভালো সময়। শুক্রের শনির ব্যাপারটা আগে জানলে কখনোই ঝুলত না কমলিকার সঙ্গে। তবু ভালো, আরো দূর গড়াবার আগেই জানা গেল ব্যাপারটা। কমলিকা এলো কাঁটায় কাঁটায় দুটোয়। তাড়াতাড়ি হেঁটে আসার কারণে এবং উত্তেজনায় মুখের চাপা রঙে ফুটে উঠেছে বেগুনি আভা। হাঁপাচ্ছে অল্প। সে অবস্থাতেই জিজ্ঞেস করল, কি হলো? ভেতরে চলো, বলছি। ইচ্ছে করে আজ পাশাপাশি না বসে প্রথমে কমলিকা কোথায় বসছে দেখে নিল দিবাকর এবং ঠিক তার উল্টো দিকে মুখোমুখি বসল। গা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা কালকেই শেষ হয়ে গেছে। তাছাড়া আরো একটা কথা ভাবছিল দিবাকর। সামনের দৃশ্যটি ভয়ঙ্কর। বেচারি কমলিকা উত্তেজনায় মাথায় কামড়ে টামড়ে দিলে ওকে দোষ দেওয়া যাবে না, বরং আগে থেকে নিরাপদ দূরত্ব খুঁজে নেওয়া ভালো। দুটো ফ্রেশ লাইম অর্ডার করলো দিবাকর এবং খুব ঠান্ডা মাথায় পকেট থেকে কমলিকার ছকটা বের করে বাড়িয়ে দিতে দিতে বলল, এটা ব্যাগে রাখো। কি হলো বলবে তো? বলছি, অত ব্যস্ত হচ্ছ কেন? ওটাকে ব্যাগে রাখো। ঈষৎ সন্দেহের চোখে দিবাকরের দিকে তাকালো কমলিকা। তারপর ছকটা ঝটপট ব্যাগে ভরে নিয়ে বলল, বলো। ইতিমধ্যে ফ্রেশ লাইম এসে গিয়েছিল। নিজের গ্লাসটা হাতে তুলে নিয়ে দিবাকর বলল, বলছি, আগে ওটা খেয়ে নাও, তুমি এখনো হাঁপাচ্ছ। আবার দিবাকরের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করে টেবিলের উপর রাখল কমলিকা। আর কি ফরমাস আছে তোমার? রাগ করছো? কিভাবে বলবো বুঝতে পারছি না। তার মানে? দিবাকর সাহস সঞ্চয় করল এবং নিঃশ্বাস চেপে বলল, তোমার লগ্নে বৃহস্পতি, আমার সঙ্গে হবে না। মনে হচ্ছে ওই লোকটার সঙ্গেই। সমস্ত বেগুনি আভা হারিয়ে ফেলল কমলিকার মুখ। ক্রমাগত ছোট ও বড় হতে হতে স্থির হয়ে এলো টিকালো নাকটা। ঠোঁটগুলো বেঁকে গেল অদ্ভুত ভাবে। কয়েক মুহূর্ত স্তম্ভিত চোখে দিবাকরের দিকে তাকিয়ে থেকে বলল, বদমাশ, তাহলে এতদিন ঘোরালে কেন? আমি কোথায় ঘুরালাম? তুমি তো ঘুরলে। দিবাকর তৈরিই ছিল, জানে কমলিকা আপসেট হবে, যা তা বলবে, কিন্তু তাকে ঠিক থাকতে হবে। বলল, আমি কি করব? তোমার ছকে আছে অ্যারেঞ্জ ম্যারেজ, খুব বিদ্বান লোকের সঙ্গে। আমি একটা গ্র্যাজুয়েটও নই। তাছাড়া শ্বাস ছাড়তে ছাড়তে দিবাকর বলল, আমার শুক্রে শনি চলছে।
শুক্রে শনি চলছে, ইলিটারেট লোফার কোথাকার, এখন কুষ্টি দেখাচ্ছ? কুমুর, শোনো, চুপ করে থাকো। পাশে রাখা ব্যাগটা হাতে টেনে নিয়ে উঠে দাঁড়ালো কমলিকা। লাম্পিস পিগ, তোমার জন্য আমার বিয়ে আটকাবে না। এমনই ঝটকা দিয়ে বেরোবার চেষ্টা করলো কমলিকা যে টেবিলের উপর রাখা গ্লাসটা উল্টেই পড়ছিল। তাড়াতাড়ি ধরে ফেলল দিবাকর এবং দেখল আঁচল উড়িয়ে দ্রুত বেরোবার দরজার দিকে এগিয়ে যাচ্ছে কমলিকা। তারপর সত্যি সত্যি বেরিয়ে গেল। বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে উঠল দিবাকরের। বেয়ারা এগিয়ে আসতে একটা কফির অর্ডার দিল সে, এবং ব্যথাটা সহ্য করতে করতে ভাবল কমলিকা তার সততার দাম দিল না। মাঝখান থেকে কতগুলো ইংরেজি গালাগাল দিয়ে গেল। লাম্পিস না কি কথাটার মানেও সে জানে না। পিগ মানে অবশ্য শুয়োর। যাকগে, এসবই হয়তো তার প্রাপ্য। ছকই দিচ্ছে। একটা পর্ব চুকে গেল। ছকের নির্দেশে শিগগিরই কমলিকার বিয়ে হয়ে যাবে ব্যারিস্টার মিটারের লন্ডনে থাকা ছেলের সঙ্গে। হয়তো বিয়ের পরেই চলে যাবে লন্ডনে। গোল পার্কের কাছে বাস স্টপে আর ওকে দাঁড়িয়ে থাকতে হবে না। আর তাকে মন দিতে হবে ব্যবসায়। অরবিন্দ কাকা বলেছিল। এই সময় ধা করে অন্য কিছু একটা চিন্তা মাথায় ঢুকে পড়ল দিবাকরের। বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, কেটারিং, ব্যবসা। কমলিকার বিয়ের অর্ডারটা নিশ্চয়ই সে পাবে না, কিন্তু পাত্রপক্ষ তো কিছুই জানে না। ব্যারিস্টার বাপের বিলেতি ছেলে, নিশ্চয়ই এলাহি খরচ করবে। দারুণ প্রসপেক্ট। ঠিকানাটা যেন কি বলেছিল কমলিকা? ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। হ্যাঁ, 51/3 কি না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। ঠিকানা খুঁজে কালই যেতে হবে। বেয়ারা কফি নিয়ে আসতেই দিবাকর বলল, ভাই, তোমাদের টেলিফোন ডিরেক্টরিটা নিয়ে আসো তো। গল্প কথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন দিব্যেন্দু পালিতের গল্প শুক্রে শনি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, যদিও সময়টা একটু কঠিন আমাদের জন্য। এইরকম একটা সিচুয়েশনে যখন আশপাশটা সম্পূর্ণ লকডাউন, আমরা বেরোতে পারছি না, মানুষজন বেরোতে পারছে না, বেশ একটা স্তব্ধ অবস্থা। চেনা পৃথিবীটা অনেকটা অচেনা হয়ে গেছে এবং এখন মনে হচ্ছে যে আমার ঢাকার জ্যামই ভালো ছিল। আমি সবকিছু চাই সবকিছু যেন আগের মতো হয়ে যায়। আপনারা সবাই সাবধান থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সাথে সবসময় গল্প শুনিয়ে যেতে পারি। ভালো থাকবেন, আশপাশের লোকজনের খোঁজ খবর রাখবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।